রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রতিম। আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর। আজ আপনাদের জন্য আর.এল. স্টিভেনসনের গল্প দ্য বটল ইম্পের দ্বিতীয় ও অন্তিম পর্ব। এখনো পর্যন্ত যদি আপনারা প্রথম পর্ব না শুনে থাকেন তবে তার লিংক রইল ডেসক্রিপশন বক্সে। আগের পর্বে আপনারা যা শুনেছেন, জাহাজের খালাসির কাজ করা কুয়ে একদিন রাতে সান ফ্রান্সিসকো শহরে ঘুরতে ঘুরতে দেখা পায় এক বৃদ্ধের। সেই বৃদ্ধ কুয়েকে বিক্রি করে এক অদ্ভুত জিনিস যার নাম দ্য বটল ইম্প। সে নাকি পূরণ করে তার মালিকের মনের সমস্ত ইচ্ছা। তবে এর সাথে বৃদ্ধ আরও জানায় যে মৃত্যুকালে বটল ইম্প যার কাছে থাকবে তার আত্মা বন্দী হবে শয়তানের হাতে। তবে এর থেকে মুক্তি পাবার একমাত্র উপায় হলো কিনা দামের কমে বোতলটাকে বিক্রি করা। বোতলের মালিক হয়ে কুয়ে পড়ে দোলা চালে। বন্ধু লোপাকাকে সব কথা খুলে বললে দুজনের মধ্যে চুক্তি হয়, কুয়ের মনের ইচ্ছা পূরণ হলে লোপাকা কিনে নেবে সে বোতল। শর্ত অনুযায়ী কুয়ে হয়ে ওঠে ধনী ও প্রাসাদপ্রম অট্টালিকার মালিক। হাত বদল হয় দ্য বটল ইম্পে। এর মধ্যে কুয়ের সাথে দেখা হয় তার ছোট্টবেলার বন্ধু কোকুয়ার সাথে। কোকুয়াকে বিয়ের প্রস্তাব দেয় কুয়ে, কিন্তু বিয়ের কিছুদিন আগে কুয়ে আবিষ্কার করে সে মারাত্মক কুষ্ঠরোগে আক্রান্ত। তারপর শুরু হচ্ছে দ্য বটল ইম্পের দ্বিতীয় ও অন্তিম পর্ব। শুনতে থাকুন। পরদিন ভোরবেলা সে চড়ে বসল হনুলুলুগামী একটা স্টিমারে। যাবার আগে একটা খবর পাঠিয়ে দিল কোকুয়ার বাবা কিয়ানোর কাছে। জরুরি ব্যবসার কাজে তাকে বেরিয়ে পড়তে হচ্ছে হঠাৎই। কবে ফিরবে তার স্থিরতা নেই। ব্যবসার কাজ সেরে বাড়ি ফিরে তার পরই বিয়ের সমস্ত ব্যবস্থা সে করবে। স্টিমারে ওঠার পর যত রাজ্যে চিন্তা এসে আবার ভিড় করল কুয়ের মাথায়। আশা নিরাশার দ্বন্দ্বে তখন দুলছে তার মন। শয়তানের সঙ্গে একবার মুখোমুখি হয়ে সে লাভ করেছে তার স্বপ্নের প্রাসাদ। এবার কোকুয়ার মুখ চেয়ে আর একবার তার সঙ্গে মোলাকাত তাকে করতেই হবে। স্টিমারে বসেই তাই মনস্থির করে ফেলল কুয়ে। লোপাকার কাছ থেকে যেভাবে হোক সে ঠিক আদায় করে নেবে বোতলটা। ওই বোতলটা কিনতে তাকে হবেই। বন্দরের জেটিতে জাহাজ লাগা মাত্র কুয়ে ছুটল লোপাকার বাড়ি, কিন্তু দেখা পাওয়া গেল না তার। দরজার কড়া নাড়তে বেরিয়ে এলো তার মা। বৃদ্ধা যা বললেন তার সারমর্ম হল, লোপাকা তার নতুন কেনা স্ক্রুনার নিয়ে কয়েকদিন আগেই নাকি বেরিয়ে গেছে সমুদ্র যাত্রায়। কবে ফিরবে সঠিকভাবে বলা মুশকিল। তবে সে নাকি বেচে দিয়েছে সেই পয়মন্ত বোতলটাকে। কি সর্বনাশ! এর মধ্যেই লোপাকার হাত ছাড়া হয়ে গেছে ওই বটল ইম্প নামক শয়তানটা। এখন এই বিশাল জনঅরণ্যের মধ্যে সে কোথায় খুঁজে পাবে সেই বটল ইম্পকে? কিন্তু মানুষ সহজে আশা ছাড়ে না, উইয়েও ছাড়ল না। সারাদিন পাগলের মতো হনুলুলুর বিভিন্ন পল্লীতে ঘুরে বেড়ালো কুয়ে, যদি 2 পাত সন্ধান মিলে যায় বোতলটার। অনেক ঘোরাফেরার পর হঠাৎ অপ্রত্যাশিতভাবেই সন্ধান পাওয়া গেল শয়তানের। এক ব্যবসাদার নাকি রাতারাতি বড়লোক হয়ে উঠেছে বন্ড স্ট্রিট, এমন একটা গুজব সে শুনতে পেল অফিস পাড়ায়। কুয়ের মনে হলো এ নিঘাত সেই বটল ইম্পের কৃপা। তাই সে সরাসরি গিয়ে হাজির হলো সেই ব্যবসায়ীর কাছে। কিন্তু সেই ভদ্রলোককে বটল ইম্পের কথা জিজ্ঞেস করতেই গম্ভীর হয়ে গেলেন তিনি। অনেক পীড়াপিড়ির পর তিনি চিবিয়ে চিবিয়ে জানালেন যে ওই আজব জিনিসটা এখন আর তার কাছে নেই, সেটা উনি বেচে দিয়েছেন।
তবে যতদূর শুনেছেন ওটা নাকি বহু হাত বদল হয়ে গিয়ে পৌঁছেছে বেরেটানিয়া স্ট্রিটের এক ব্যাংক কর্মচারী জিম্মায়। কুয়েকে সে সেখানে গিয়ে খোঁজ করার পরামর্শ দিল। হতাশায় ক্লান্তিতে মাথাটা যেন টলে উঠল কুয়ের। কিন্তু ডুবন্ত মানুষ হাতের কাছে একটা কুটো পেলেও সেটাকে আঁকড়ে ধরে। তাই একেবারেই নিরাশ না হয়ে কুয়ে আবার ছুটল বেরেটানিয়া স্ট্রিট। বারের নম্বর মিলিয়ে দরজার কড়া নাড়তেই বেরিয়ে এলেন ভদ্রলোক। উস্কো খুস্কো চুল, কোটরে ঢোকা চোখ, পোশাকের অবস্থা অগোছালো। মুখের চেহারা দেখে মনে হয় যেন ফাঁসির আসামি। বোতলের কথা জিজ্ঞেস করতেই লাফিয়ে উঠলেন তিনি। জানালেন ওই হতচ্ছাড়া জিনিসটা নাকি তার কাছেই আছে, কিন্তু তিনি সেটা বিদায় করতে পারলেই বাঁচেন। বোতলের দাম হিসেবে তিনি কুয়ের কাছে চাইলেন মাত্র 2 সেন্ট। যাক, এতক্ষণে তবে সন্ধান পাওয়া গেল বটল ইম্পের। কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েও ফেলতে পারল না কুয়ে। 2 সেন্ট? তার মানে আমাকে ওটা বিক্রি করতে হবে 1 সেন্টে? আর আমার কাছ থেকে যে কিনবে? আর ভাবতে পারল না কুয়ে। যে হতভাগ্য ওই বোতল তার কাছ থেকে কিনে নেবে, সে আর কোনো দিন বেচতে পারবে না বটলিমকে। শয়তানে কৃতদাস হয়ে তাকে বেঁচে থাকতে হবে সারাটা জীবন। বাজেয়াপ্ত হয়ে যাবে তার আত্মা। এমন একজন দুর্ভাগার সন্তান কি নদিনী পাবে কুয়ে? তবে ককুয়াকে পাবার জন্য এই ঝুঁকি নিতেই হবে তাকে। ব্যাংকের ক্যাশিয়ার ভদ্রলোকটা কি তহবিল তছরূপ করে ধরা পড়েছিলেন কর্তৃপক্ষের কাছে। জেলের ভয় এবং তাদের হাত থেকে বাঁচবার জন্যই নাকি তিনি ঘরে এনেছেন এই শয়তানকে। সামান্য টাকার লোভে যদি মানুষ শয়তানের দাসত্ব করতে পারে, তবে বেঁচে থাকার মূল্য হিসেবে কুয়ে কেন কিনবে না ওই বোতলটা? দেখাই যাক না একটা ঝুঁকি নিয়ে। বেশ, 2 সেন্টেই আমি নেব। পকেট থেকে এসে বার করলো 2 তামার পয়সা। দাম মিটিয়ে কুয়ে বেরিয়ে এলো সেই ভদ্রলোকের বাড়ি থেকে। রাস্তাঘাটে অন্ধকার যেন আরো নিবিড় ভাবে ঘনিয়ে এসেছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। কনকনে ঠান্ডা হাওয়া যেন কাঁপুনি ধরিয়ে দিয়ে যাচ্ছে হাড়ে হাড়ে। পরম যত্নে বোতলটাকে আঁকড়ে ধরে টলতে টলতে কুয়ে এগিয়ে চলল পোর্টের দিকে। দুদিন বাদেই কুয়ে ফিরে এলো কোনা কোস্টে। শয়তান কথা রেখেছে। সেই বিশ্বের চাকা চাকা দাগগুলো মিলিয়ে গেছে বোতলটা কেনার সঙ্গে সঙ্গে। তবু পুরোপুরি নিশ্চিত হবার জন্য কুয়ে আবার গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। তার পেশিবহুল শরীরটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো খুব ভালো করে। না, কোথাও কোনো চিহ্ন নেই সেই সর্বনাশা ব্যাধির। এখন অনায়াসেই সে বিয়ে করতে পারবে ককুয়াকে। তাই সেদিনটা বেশ আনন্দেই কাটল কুয়ের। কিন্তু পরের দিন ঘুম থেকে উঠেই পুরনো দুর্ভাবনাটা আবার এসে জুটল তার মনে। এখন সে কি করবে বোতলটা নিয়ে? কোথায় পাবে এর খরিদ্দার? বটলিমকে হাতে পেয়ে যতটা খুশি সে হবে ভেবেছিল, ততটা খুশি কুয়ে কিন্তু হতে পারল না। শয়তানের বিভৎস সেই চেহারাটা এখনো ভাসছে তার চোখের উপর। যে কোনো দুঃস্বপ্নের থেকে ওটা ঢের বেশি আতঙ্কময়। সবসময় তাকে যেন ছায়ার মতো অনুসরণ করছে শয়তানের ঘান সামা সেই বটল ল্যাম্প। উয়ে যেন অসহায়ভাবে তলিয়ে যাচ্ছে অন্ধকারময় পাতালের মধ্যে। নিরোগ শরীরের বিনিময়ে এত চড়া দাম হয়তো আর কেউ দেবে না, কারণ শয়তানের গোলামি করার চেয়ে মৃত্যুও শ্রেয়। যে ভুল সে করে ফেলেছে তার কোনো ক্ষমা নেই সারা জীবনে।
এই ধরনের নানা দুশ্চিন্তা চারদিক থেকে ঘিরে ধরল কুয়েকে। দুনিয়াটা যেন বিষময় হয়ে উঠল তার কাছে। তার শুকনো মুখ আর মনমরা ভাব থেকে ককুয়া অবাক হলো রীতিমতো। কিন্তু হাজার প্রশ্ন করেও সে জানতে পারল না কি কারণ কুয়ের এই বিমর্ষতার। নিজের দুশ্চিন্তার ভাগ আর কাউকে দেবে না কুয়ে, তাই সবার কাছেই গোপন রাখলো ব্যাপারটা। এদিকে বিয়ের দিন এগিয়ে এলো ঘোড়ায় চেপে, তাই সব দুর্ভাবনাকে মনের মধ্যে চেপে রেখেই সেই অনুষ্ঠানের ব্যবস্থা করতে লাগলো। কিন্তু ঠিক বিয়ের দিন তাকে একান্তে ডেকে গিয়ে সরাসরি প্রশ্ন করল ককুয়া। কি ব্যাপার, কি তুমি কি কিছু লুকোচ্ছ আমার থেকে? না কুয়ে, মুখ ফিরিয়ে আজ তুমি রেহাই পাবে না। আজকে কিছুতেই গোপন করতে পারবে না তুমি, বলতেই হবে তোমাকে। না বললে আমি ভাববো এই বিয়ের ব্যাপারেই আপত্তি আছে তোমার। না না না। দু হাতের মধ্যে মুখ ঢাকলো কুয়ে, তারপর কিছুক্ষণ চুপ করে থেকে ক্লান্ত স্বরে বলল, আমার সর্বনাশা ভাগ্যের সঙ্গে তোমার ভাগ্য জড়িয়ে যায়, তাই এত দুশ্চিন্তা। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমার চলবে না এক দণ্ড। বেশ, আমাকে তবে খুলে বলো তোমার গোপন কথা, দেখি তোমার দুর্ভাবনা কাটাবার কোনো উপায় বাতলাতে পারি কিনা। একে একে সমস্ত কথাই খুলে বলল কুয়ে, বাদ দিল না কিছুই। সমস্তটা শোনার পর অশ্রু সজল হয়ে উঠল ককুয়ার দুটো চোখ। সে ধীরে ধীরে বলল, তোমার দুশ্চিন্তা কাটাবার পথ বোধহয় খুঁজে দিতে পারবো আমি। আমার মনে হয় তাহিতি দ্বীপে গেলে আমরা বেচতে পারবো এই অভিশপ্ত বোতলটা, কারণ ওখানে প্রচলিত আছে সেন্টাইন নামে এক ধরনের মুদ্রা। সেই 5 সেন্টাইন হচ্ছে আমাদের 1 সেন্ট সমান। সত্যি সত্যি বলছো ককুয়া? সত্যি কি এমনটা হতে পারে? তোমার মুখে ফুল চন্দন পড়ুক, যেন আমরা সেখানে গিয়ে বেচতে পারি এই বোতলটা। বিয়ের 1 মাস বাদে কুয়ে ও ককুয়া গিয়ে হাজির হলো তাহিতি আইল্যান্ডে। আইল্যান্ডে নামার আগে স্টিমারে বসেই তারা ঠিক করে নিয়েছিল তাদের ইতি কর্তব্য। তাহিতিতে নেমে প্রকৃত ধনীর মতোই চলাফেরা করতে হবে তাদের। তারা যে অতুল ঐশ্বর্যের অধিকারী, এমন একটা ধারণা হওয়া চাই ওখানকার মানুষের মনে। এই বুদ্ধিটা দিয়েছিল ককুয়া। তার মতে তাদের যদি যথেষ্ট টাকা কড়ি না থাকে, তবে বটলিম যে ইচ্ছা করলেই একজন মানুষকে বড়লোক করে দিতে পারে, এটা বিশ্বাস করানো কঠিন হবে সাধারণ লোকদের। স্টিমার থেকে নেমেই তাই তারা শটান গিয়ে হাজির হলো তাহিতির সবচেয়ে নামকরা হোটেলে। সেখানে বসেই ডেকে পাঠালো বাড়ি আর জমি বিক্রির সবচেয়ে বড় ব্রোকারকে। ব্রোকারের মাধ্যমে ককুয়া যখন সুন্দর বাগান ঘেরা একটা বাড়ি কেনার আলোচনা চালাচ্ছে, ঠিক তখনই বাক্সবন্দি বটলিম্পের দিকে একবার দৃষ্টিপাত করল কুয়ে। বোতলের মধ্যে পাক খাচ্ছে সেই অশুভ ছায়াটা। তবে তবে কি তাদের ইচ্ছে পূরণ হবে না? শয়তানের নিঃশ্বাস যেন ঠিক সেই মুহূর্তেই নিজের ঘাড়ের ওপর অনুভব করতে পারল কুয়ে। এদিকে 2-1 দিনের মধ্যেই সন্ধান পাওয়া গেল একটা ভালো বাড়ির। বাড়িটা দেখতে গিয়ে খুবই পছন্দ হলো ওদের, তাই দরাজ হাতেই কুয়ে খুশি করে দিল সেই ব্রোকারকে। নতুন বাড়িতে ঢোকবার আগে উদ্গত দীর্ঘশ্বাস চেপে রেখে ককুয়া ফিসফিস করে বলল, অন্তত কিছুদিন শান্তিতে থাকা যাবে, বলো? সেই জন্যই তো এসেছি তাহিতিতে। ককুয়ার মুখে হাসি ফোটাবার জন্য কুয়ে সায় দিল তার কথা। কিন্তু ওদের দুজনের মুখের হাসি আর মনের শান্তি মিলিয়ে গেল 2-4 দিনের মধ্যে। তাহিতির মানুষকে বোতলের মাহাত্ম্য বোঝানো সহজ নয়। 2-1 জন অভিজাত অতিথি তো রীতিমতো ব্যঙ্গই করে গেল তাদের মুখের উপর।
অবশ্য 2-5 জন গরিব মানুষকে যে তাদের প্রস্তাবটা প্রলুব্ধ করলো না তা নয়, কিন্তু তারা পিছিয়ে গেল অন্য কথা ভেবে। যদি শেষ পর্যন্ত এই বোতলটা তারা আর কাউকে বেচতে না পারে, তখন কি হবে? না না, শয়তানের অনুচর হবার থেকে গরিব থাকাই ভালো। বোতল বিক্রির ব্যাপারে তাদের মরিয়া ভাব দেখে শেষ পর্যন্ত নানা জনে নানা কথা বলা শুরু করল। কুয়ে আর কোকুয়া পথে বার হলেই চারদিক থেকে শুরু করলো গুঞ্জন। সবাই তাদেরকে বলতে শুরু করলো শয়তানের অনুচর। একে একে তাই সবাই এড়িয়ে চলতে শুরু করলো এই হতভাগ্য দম্পতিকে। রিক্সাওয়ালা সওয়ারি হিসেবে নিতে চায় না তাদের, দোকানিও বেচতে চায় না মাল। কোনো আচার অনুষ্ঠানেই কেউ নেমন্তন্ন করে না কুয়ে বা কোকুয়াকে। একা একা নিঃসঙ্গ অবস্থায় ক্রমেই হাঁপিয়ে উঠল তারা। রাত্রির অন্ধকারে আর নির্জনতায় সেই দুর্ভাবনা যেন আরো বেশি করে চেপে ধরে ওদের দুজনের গলা। শয়তানের ছায়াটা যেন নিচে বেড়াতে থাকে ঘরের চার দেওয়ালে। কুয়ের মন ভরে ওঠে প্রবল অনুশোচনায়। নিজের দুর্ভাগ্যের সঙ্গে সে জড়িয়ে ফেলেছে কোকুয়ার জীবন। সুখ ওর শান্তি সব নষ্ট হয়েছে ওর জন্য। এখন কি করে সে মুক্তি দেবে তার প্রাণপ্রিয় কোকুয়াকে? এদিকে কোকুয়াও ছেড়ে জলে আকুল প্রার্থনা জানায় ভগবানকে। হে ভগবান, শয়তানি গ্রাস থেকে মুক্ত করে দাও আমার স্বামীকে। তার জন্য তুমি যা চাও আমি তাই দেব। আমাকে বিয়ে করার জন্যই সে স্বেচ্ছায় বরণ করে নিয়েছে এই দুর্ভাগ্য। তার এই অবস্থার জন্য আমি অপরাধী, আমি দায়ী। কিন্তু ভগবানের কানে বোধহয় গিয়ে পৌঁছায় না সেই প্রার্থনা। সর্বনাশা বোতলটার হাত থেকে অব্যাহতি লাভের কোনো পথই খুঁজে পায় না কুয়ে। স্বামীর শুষ্ক ক্লান্ত মুখ দেখতে দেখতে আর স্থির থাকতে পারে না কোকুয়া। শেষ পর্যন্ত ঠিক করে নিজের জীবনের বিনিময়ে স্বামীকে মুক্তি দেবার একটা উপায় খুঁজে বের করবে। সেদিন ছিল পূর্ণিমা। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়েছিল কুয়ে। তখন কোকুয়া নিজের ঘরের চাবি দিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ল বাড়ি থেকে। সারা শরীর একটা কালো ক্লোকে ঢেকে সে হাজির হলো সমুদ্র তীরে। সেখানে তালবিথির ফাঁকে ফাঁকে তাঁবু ফেলেছে জিপসিরা। সে জানে তাদের দলে আছে এক অথর্ব বৃদ্ধ। মদের নেশায় বেহুশ হয়ে এসে প্রায় সারাক্ষণই শুয়ে থাকে এখানে সেখানে। কিছুক্ষণ খোঁজার পর একটা নারকেল গাছের নিচে কোকুয়া দেখতে পেল সেই বুড়োটাকে। সে তখন বসে বসে চুরুট খাচ্ছিল বেশ মৌজ করে। নতজানু হয়ে কোকুয়া বসল সেই বৃদ্ধের সামনে। চরম বিপদে পড়ে এসেছি তোমার কাছে। সেই বিপদের হাত থেকে তুমি উদ্ধার করতে পারো আমাকে। দয়া করে এই হতভাগ্য রমণীকে একটু সাহায্য করবে কি? ও, তুমি সেই ডাইনি বুড়ি, সেই বটালিমকে গোছাতে এসছো বুঝি আমায়? লাল চোখ মেলে পাল্টা প্রশ্ন করল সেই বৃদ্ধ। আর বাঁধ মানল না কোকুয়ার চোখের জল। অনেকক্ষণ ধরে সেই বুড়োর পায়ের কাছে বসে সে তারপর একে একে খুলে বলল বোতলের সমস্ত কথা। সব শুনে একটু নরম হলো বৃদ্ধের মন। সে লজ্জিত ভাবে বলল, না বুঝে আমি দুঃখ দিয়েছি তোমার মনে, তাই মাফ করো আমায়। এখন বলো আমি কি সাহায্য করতে পারি? সত্যি সত্যি সাহায্য করবে তুমি? কৃতজ্ঞতায় আবার ধরে এলো কোকুয়ার গলা।
বেশ বেশ, এই নাও 4 সেন্টাইন। এই পয়সাগুলো নিয়ে তুমি চলে যাও আমার স্বামীর কাছে। তাকে তাকে ঘুম থেকে জাগিয়ে তুমি কিনে নিয়ে এসো সেই অভিশপ্ত বোতলটা। তোমার জন্য এখানেই অপেক্ষা করবো আমি। বোতলটা নিয়ে ফিরে আসার পর 3 সেন্টাইম দিয়ে আমি তোমার কাছ থেকে আবার কিনে নেব ওটাকে। বেশ, তাই হবে। পয়সা নিয়ে বৃদ্ধ চলে গেল। নির্জন সমুদ্র তীরে অধীর আগ্রহে কোকুয়া বসে রইল সেই বৃদ্ধের ফেরার অপেক্ষায়। 8 ঘন্টার মধ্যেই ফিরে এলো জিপসিটা। কি খবর? পেলি বোতলটা? খবর ভালোই। তোমার স্বামী আমায় বেচে দিয়েছে সেই বোতলটা। ভগবান তোমার মঙ্গল করুন। ইচ্ছে করলে এখন তুমিও শয়তানের কাছ থেকে কিছু চেয়ে নিতে পারো, কারণ এই মুহূর্তে তুমি হচ্ছ কি ওটার মালিক। কিছুই চাওয়ার নেই আমার। এই বুড়ো বয়সে শয়তানের অনুগ্রহ ভিক্ষা করবার ইচ্ছা আর জারি থাকুক, আমার নেই। বেশ, তবে এই নাও 3 সেন্টাইম। দিয়ে দাও, দিয়ে দাও আমার এই বোতলটা। বৃদ্ধের হাত থেকে বোতলটা নিয়ে নানা কথা ভাবতে ভাবতে কোকুয়া ফিরে চলল তার বাড়ির দিকে। কিন্তু কই, যতটা উৎফুল্ল হবে বলে সে ভেবে রেখেছিল, অতটা খুশি তো এখন হতে পারছে না। মনের মধ্যে ঘুরে ফিরে খালি আসছে একটাই চিন্তা, এখন মাত্র 2 সেন্টাইমেই কোকুয়াকে বেচতে হবে এই সর্বনাশা বটল লিপকে। তা না হলে শয়তানের কাছে চিরকালের মতো বিক্রি হয়ে যাবে তার দেহ ও মন। শয়তানের বীভৎস ছায়াটা নিচে উঠল যেন ওর চোখের সামনে। তাকে আর তাড়ানো যাবে না। পরদিন ভোরবেলা হাসি মাখা মুখে কুয়ে কোকুয়াকে জানালো বোতল বিক্রির সংবাদ। বলল, ভোর রাতে এসেছিল এক ছন্নছাড়া বুড়ো, সেই হতবাগাটা কিনে নিয়ে গেছে ওই বোতলটা। তখনই আমি তোমাকে জানাতে চেয়েছিলাম সেই খবর, কিন্তু গিয়ে দেখি তোমার ঘর বন্ধ। নিদ্রার ব্যাঘাত ঘটালাম না আর কি। হ্যাঁ, কাল রাতে দরজা বন্ধ করে শুয়েছিলাম আমি। এলোমেলো বাতাসে দুম দুম করে অনবরত নড়ছিল এই দরজাটা। যাক, বোতলটা বিক্রি হয়েছে, এটাই সবচেয়ে আনন্দের খবর। কিছুটা নিষ্পৃহ ভঙ্গিতে এই কথাটা বলল কোকু। কুয়ের মন থেকে দুর্ভাবনার কালো মেঘ সরে গেলেও সেই আতঙ্ক এখন ঘিরে ধরেছে কোকুয়ার মনকে। একদিন কুয়ের একটা কথায় সে আতঙ্ক যেন অসহনীয় হয়ে উঠল। খেতে বসে গল্প করছিল দুজনে। কথায় কথায় কুয়ে হঠাৎই বলে উঠল, সেই বুড়োটা হঠাৎ কেন যে বোতলটা কিনে নিয়ে গেল সেটা আজও আমার কাছে এক রহস্য। তোমার কি মনে হয় এ বিষয়? গম্ভীর হয়ে গেল কোকুয়ার মুখ। ধীরে ধীরে সে বলল, বাইরের থেকে তার এই আচরণের কোনো অর্থই খুঁজে পাবে না কেউ। কে জানে, হয়তো কোনো ভালো উদ্দেশ্যেই সে নিয়ে গেছে ওই বোতলটা। কিন্তু যে উদ্দেশ্যেই কিনুক না কেন, 2 সেন্টাইমে ওটা বিক্রি করা তার পক্ষে হবে অসম্ভব। শেষ পর্যন্ত নরকের আগুনে পচে মরতে হবে তাকে। হালকাভাবেই কথাটা বলেছিল কুই, কিন্তু সেই কথা শোনার সঙ্গে সঙ্গেই আতঙ্কে নীল হয়ে গেল কোকুয়ার মুখ। সে তাড়াতাড়ি উঠে গেল সেই খাবার টেবিল ছেড়ে। সেদিন নির্জনে বসে অনেকক্ষণ ধরে কাঁদল কোকুয়া। বাড়ি ফিরে তার চোখ মুখের চেহারা দেখে ওই অবাক। বলল, এ কি, এত বিমর্ষ কেন তুমি? আমাদের তো বেজার মুখে থাকা মানায় না। বরং চলো
আজকে শহরে গিয়ে বন্ধু বান্ধবদের ডেকে ফুর্তি করা যাক, তারপর হাওয়াইগামী প্রথম স্টিমারটায় চড়ে বসা যাবে আগামীকাল। কিন্তু ফুর্তি করে সময় কাটাবার মতো মনের অবস্থা ককুয়ার ছিল না। কি করে সেই বোতলটা বিক্রি করা যায়, শুধু সেই চিন্তাই তাকে পাগল করে তুলেছিল। তাহিতিতে যে কদিন তারা আছে তার মধ্যে যেমন করেই হোক ওকে বেঁচে দিতে হবে এটাকে, কারণ একবার হাওয়াই দ্বীপে ফিরে গেলে ওটা বিক্রির সমস্ত সম্ভাবনা লুপ্ত হয়ে যাবে। সেখানে 2 সেন্টাইমের সমতুল্য কোনো মুদ্রা যে নেই। তাই ম্লান হেসে কুয়ের প্রস্তাব নাকচ করে ককুয়া বলল, না কুয়ে, বরং তুমিই ঘুরে আসো শহর থেকে, আমি ততক্ষণে গুছিয়ে নিই সব জিনিসপত্র। কিছুটা অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত কুয়েকে মেনেই নিতে হলো ককুয়ার কথা। সেদিন সন্ধ্যায় সেজে গুজে বন্ধু বান্ধবদের নিয়ে কুয়ে হাজির হলো এক পানশালায়। মধ্যরাত পর্যন্ত চলল হই হুল্লোড়। তারপর বাড়ি ফেরার উদ্দেশ্যে কুয়ে এসে চড়ে বসলো তার ছোট্ট ব্রুহ্যাম গাড়িতে। কিন্তু তার পিছনে পিছনে এলো সদ্য আলাপ হওয়া এক জাহাজের খালাসি। সে বলল, কে মশাই, পালাচ্ছেন কোথায়? নেশাটা যে এখনো জমেনি ভালো মতো, আর 2-1 পাত্র খেলে হতো না? তার কথা একটু অপ্রস্তুত হলো কুয়ে। বলল, পয়সা ফুরিয়ে গেছে, তাই যাচ্ছি টাকা আনতে। তা বেশ তো আমিও যাব আপনার সঙ্গে। ওখান থেকে পয়সা নিয়ে না হয় অন্য কোথাও যাওয়া যাবে। ঠিক আছে, উঠে আসুন। বাড়ি ফিরে চুপে চুপে ঘরে ঢুকলো কুয়ে। এই সময় ককুয়ার ঘুম ভাঙাবার কোনো ইচ্ছে তার নেই, কিন্তু পা টিপে টিপে শোবার ঘরে হাজির হয়েই সে যা দেখল তা এক মুহূর্তে তার মাথা ঘুরিয়ে দিল। সোফার ওপর ক্লান্ত ভঙ্গিতে ঘুমোচ্ছে ককুয়া, আর তার সামনে একটা টেবিলের ওপর রয়েছে সেই অভিশপ্ত বটল এম্প। চমকে উঠল কুয়ে। তবে কি ককুয়ায় দুধ পাঠিয়ে তার কাছ থেকে কিনে নিয়ে গেছে এই বোতলটা? স্বামীর দুশ্চিন্তা কাটাবার জন্য সে নিজে বেছে নিয়েছে এই সর্বনাশের রাস্তা। শোকে, হতাশায়, দুঃখে অভিভূত হয়ে পড়ল কুয়ে। দরজার কাছে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সে। এখন কি করে বাঁচাবে সে ককুয়াকে? চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে এলো কুয়ে। গাড়ির কাছে ফিরে আসতেই সাগ্রহে প্রশ্ন করলো সেই খালাসি, এ মশাই, পয়সা মিলল? না, তবে একটু পরেই পাওয়া যাবে। এরপর কুয়ে গাড়ি ছোটালো শহরতলির দিকে। কিছুক্ষণ চলার পর গাড়ি গিয়ে থামলো একটা পুরো বাড়ির সামনে। এককালে সেই বাড়ি ছিল জেলখানা, এখন আর কেউ থাকে না সেখানে। সেই জনবিরল জায়গাটাতে এসে কুয়ে সেই অভিশপ্ত বটালিম্পের সব গল্পটা খুলে বলল তার সদ্য আলাপ হওয়া বন্ধুটিকে। সব কথা শেষ করার পর মিনতির স্বরে তাকে বলল, আমার স্ত্রীর কাছ থেকে ওই বোতলটা যতক্ষণ না উদ্ধার করতে পারছি ততক্ষণ শান্তি পাবো না আমি। তাই তোমাকে ভাই এনে দিতেই হবে বোতলটা। এনে দেবার পর আমরা যাব না হয় পানশালায়, যত চাও ফুর্তি করে তখন। ঠাট্টা করছেন নাকি? চটে উঠল কুয়ে। এটা কি ঠাট্টা করার সময়, না তুমি আমার ইয়ার দোস্ত? তার ধমকে কাজ হলো। থতমত খেয়ে সে খালাসি বলে উঠল, না,
নয়, ঠিক আছে, আই এম সরি, আমারই ভুল হয়েছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। অলরাইট, পথে এসো। এখন যাও দেখি আমার বাড়িতে, তারপরে 2 সেন্ট টাইম দিয়ে আমার স্ত্রীর কাছ থেকে কিনে নিয়ে আসো সেই বোতলটা। কিন্তু খবরদার, আমার কথা বা নাম ফাঁস না হয় যেন। তুমি ফিরে এলেই 1 সেন্ট টাইমে দিয়ে আমি ফেরত নিয়ে নেব সেই শয়তানটাকে। কোনো ভয় নেই তোমার। অলরাইট দেন, গেলাম, তারা। পয়সা নিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল সেই লোভী খালাসি। এর থেকে বড় আত্মত্যাগ আর কি হতে পারে? কারণ 1 সেন্ট টাইম দিয়ে বোতলটা কেনার পর আর কারোর কাছে কুয়ে সেটাকে বিক্রি করতে পারবে না। নরকের আগুনে ওকে তখন ঝাঁপ দিতেই হবে। কিন্তু কুয়ে অন্তত মুক্তি দিতে পারবে তার প্রিয় কোকুয়াকে। অন্তত আত্মগ্লানির হাত থেকে বাঁচবে সে। মহৎ উদ্দেশ্যে নিজের জীবন বিপন্ন করার মধ্যেও যে এমন একটা শান্তি, এমন একটা সান্ত্বনা আছে, কুয়ে সেটা জানতো না। ঘড়ির দিকে তাকিয়ে বসে রইল কুয়ে। সময় যেন আর কাটতেই চায় না, যেন শেষ হবে না এই প্রতীক্ষার। এখনো ফিরছে না কেন ওই হতভাগাটা? তবে কি সন্দেহের বশে কোকুয়া বিক্রি করছে না বোতলটাকে? নাকি হঠাৎ রাত্রির অন্ধকার চিরে ভেসে এলো একটা বেসুরো গান। অন্ধকার পথ ধরে এগিয়ে আসছে সেই খালাসিটা। নেশায় টলমল করছে ওর পা। বগলের নিচে ধরা রয়েছে একটা রামের বোতল। সাগ্রহে ছুটে গেল কুই। কি পেয়েছো সেই বোতলটা? নিশ্চয় পাবো না। তার কৃপাতেই তো পেট ভরে রাম খেয়েছি, তার কৃপাতেই তো গেলাম। বেশ, এবার ফিরিয়ে দাও ওটাকে। খবরদার, আর এক পায়ে গিয়েছ কি ডান্ডা দিয়ে কিন্তু তোমার মাথা আমি ছাতু করে দেবো বলে দিলাম। আমাকে খুব বোকা পেয়েছো না? হ্যাঁ, কিন্তু বাবা তা হওয়ার নয়। বটালিম্পের মহিমা কিন্তু আমি বুঝে ফেলেছি। কোনো মতে ওটাকে রাত ছাড়া আমি করব না। এমন খাসা জিনিসকে তুমি 1 সেন্ট টাইমে বাগাতে চাও চাঁদু? ওসব চলবে না বাবা, ওসব চলবে না। ওসব ধান্দা ছাড়ো, বুঝলে? ওসব ধান্দা ছাড়ো। এখন ভালো এখান থেকে কেটে বড় দেখি। চলো তো, কেটে বড়। নরকের ভয় নেই তোমার? তুমি জানো না ওই বোতলের মালিককে হতে হবে শয়তানের কৃতদাস। ওসব ধাপ্পা বাজিয়ে আমায় বোলাতে পারবে না চাঁদ। ও বোতল আমি কোনো মতেই হাতছাড়া করবো না, বুঝলে? এখন যাও দেখি। টেক কেয়ার, টাটা। এই বলে অন্ধকারের মধ্যে টলতে টলতে মিলিয়ে গেল দ্য বটালিম্পের শেষ খরিদ্দার, সেই হতভাগা খালাসি। শুনছিলেন আমাদের আজকের গল্প দ্য বটল ইম্প, দ্বিতীয় ও অন্তিম পর্ব। রচনা রবার্ট লুই স্টিভেনসন,
কুয়ে ও জিপসি বুড়োর ভূমিকায় সুপ্রতিম, কোকুয়ার ভূমিকায় ইন্দ্রাণী, গল্পের কথক ও মাতাল খালাসির ভূমিকায় আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।